আমরা গতকাল ক্লাসে যে কারকটা পড়াইলাম, হ্যাঁ, কারকটা কি যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বলা হয়। তার মানে একটা বাক্যে অনেকগুলো পদ থাকবে, আমাদের একটা থাকবে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে বাকি যে পদগুলোর সম্পর্ক নাম হলো কি? তার নাম হলো কারক। তা আমরা জানি কারক হচ্ছেন পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, কি ক্রিয়া। এই ক্রিয়াপদ বাদে বাকি যেগুলো আছে সেগুলোর নাম পদ। তো আমাদের কারকের ক্ষেত্রে এখানে দুটো লাগে, সর্বনাম পদ আর কি বিশেষ্য পদ। আমরা আজকে 3 নম্বর কারক শিখবো, খেয়াল করো। সেটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্মকারক। খেয়াল করো, কর্মকারক। কর্মকারকের সংজ্ঞা হচ্ছে এরকম যে হচ্ছে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে। কি লিখবে এখানে? ক্রিয়ার বিষয়কে কর্ম কি কর্ম বলে। আমরা আরেকটি জিনিস লিখতে পারি যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন কি করে তাকে কর্মকারক বলে। তথা খেয়াল করো যে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে, অথবা কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ করে তাকে কি বলা হয়? কর্ম বলে বা কর্মকারক বলে। যেমন দেখো, আমি বললাম যে মিনা ফুল তোলে, তাহলে এই যে ফুল তোলার মাধ্যমে কর্তা কি করতেছে? তার কাজটা সম্পূর্ণ করতেছে। সে ফুল না তোলে তার কোন কাজ করা হবে? হবে না। তো আমরা যদি এটাকে চেনার যে উপায়টা আছে, হ্যাঁ, আমরা যদি চেনার উপায় সেটা হচ্ছে ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলে। যথা, খেয়াল করো, আমাদের ক্রিয়া থাকবে, এই ক্রিয়াটাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো, করার পরে যে উত্তরটা আসবে সেটা হলো কি কর্মকারক। যেমন দেখো, আমি লিখলাম যে হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে, এই যে এখানে ধান। আচ্ছা, বুলবুলি কি খেয়েছে? ধান খেয়েছে। তাহলে এই যে কি খেয়েছে? ধান খেয়েছে। এই ধানটাই হলো কি কর্মকারক। আমি আরেকটা বিষয় বলি, এই যে কর্তা, এটা না বুলবুলি, এই বুলবুলি কর্তা। এই বুলবুলি ধান খাওয়ার মাধ্যমে তার কাজ কি করেছে? সম্পাদন করেছে। সুতরাং এই ধানটা হলো কি কর্মকারক। এখন পরীক্ষার মধ্যে এই যে গত একটা রিটেন পরীক্ষা আমি দেখলাম, রিটেন পরীক্ষা 5টা কারক দিয়েছি। আমরা বলছি কি যে কোন কারকের কোন বিভক্তি, বিভক্তি সফটওয়্যার লিখেছি না? এখন বলো যে এটা কর্মকারকের কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি। তারপরে ধানের সাথে কোনো বিভক্তি নাই। সুতরাং আমি লিখবো কর্মে শূন্য। ওকে, আমি কি উপরে বসতে পারি? একটু উপরে আমি আরো কিছু উদাহরণ লিখবো। বলবো, আমি লিখলাম মিনা ফুল তোলে। মিনা লিখলাম হচ্ছে মিনা ফুল তোলে। ওকে, তারপর লিখলাম হচ্ছে, তারপর আমি লিখলাম হচ্ছে যে গাধায় গাধায় খায় কাঁচা কলা। আমি লিখলাম টাকা কি আনে, টাকা আনে। 3টা গেল। আচ্ছা, আমরা আরেকটা জিনিস লিখবো, ডাক্তার ডাক কি ডাক। ওকে, এটা খেয়াল করো।
মিনা ফুল তোলে, বলো তো এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? না, ক্রিয়া ক্রিয়া তোলে, তোলে কি ক্রিয়া। আচ্ছা, এই বাক্যের মধ্যে কর্মকার কোনটা? ফুল। ফুল, এই যে এইটা হলো ফুল, কারণ মিনা কি তোলে? ফুল তোলে। গাধায় খায় কাঁচা কলা, গাধায় কি খায়? কাঁচা কলা। কি খায়? কাঁচা কলা। তারপর খেয়াল করো, এই কাঁচা কলা খাওয়ার মাধ্যমে সেটা কাজটা করতেছে। আমি বলছি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্ম বলা হয়। অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো। আচ্ছা, টাকায় টাকা আনে, টাকায় কি আনে? টাকায় টাকা আনে। আচ্ছা, ডাক্তার ডাক, এখন বলো এই ডাক্তারটা হচ্ছে কর্মকারক নাকি কর্তৃকারক? কর্তৃকারক না কর্মকারক? কর্মকারক। কাকে কর্মকারক হবে। আমি বলি শোনো, আমি দাঁড়া আছি, দাঁড়া থেকে বলছি ডাক্তার ডাক, ডাক্তারকে দেখে কাজ করতেছে না, কর্তৃকারক সেই হবে যে কাজ করবে। যদি এরকম হইতো ডাক্তার রোগী দেখে, ডাক্তার রোগী দেখে, তাহলে এখন কি হতো? কর্তৃকারক হতো। আর রোগী হতো কর্মকারক। ডাক্তার কি দেখে? রোগী দেখে। কাকে দেখে? রোগীকে দেখে। আর আমি এখানে বলছি হ্যাঁ ডাক্তার ডাক, এই ডাক্তার কোনো কাজ করতেছে না, বলছে ডাক্তার ডাক, মানে এই ডাক দিলে কি করছে? আমি কাকে ডাকতে হবে? আমি তোকে নর্মালি বললাম এই ডাক্তার ডাকো, বলো স্যার কাকে ডাকতে হবে? আমি বললাম ডাক্তারকে ডাকতে হবে। তাহলে আমাদের এই ডাক্তার কি? ডাক্তার হচ্ছে কর্মকারক। তাহলে এখানে যা আছে সবই কি? কর্মে শূন্য। কর্মে কি? শূন্য। না আমি আম কিনি, আমি জাম কিনি, আমি চশমা কিনি, কিন্তু যখন বলবে আমি চশমা দিয়ে দেখি, তখন তার শোভন কারক, তখন করণ কারক। আমি চশমা দিয়ে দেখি, তখন চশমা করণ কারক। আর আমি চশমা কিনি, তখন কর্মকারক। মানে আমি কি কিনি? চশমা কিনি। আর আমি চশমা দিয়ে দেখি, তখন চশমা কিন্তু দেখাতে সাহায্য করতেছে, তোমরা ঠিক হবে। কথা ক্লিয়ার? এমনি না? আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আছে, তোমরা কি শিখবো এটা? সেটা হচ্ছে একটা গৌণ কর্ম, একটা মুখ্য কর্ম। যদিও লাগে না, এই তোমার এই পরীক্ষা লাগে না, দরকার নেই বিষয়। এটা এমসিকিউ পরীক্ষা লাগে, লিখতে লাগে, রিটেন পরীক্ষা কখনো লাগে না। বুঝতে দিব? খেয়াল করো, আমাদের চার মধ্যেটা এটা হলো অপাদান কারক, সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান, সম্প্রদান কারক। আচ্ছা, সম্প্রদান কারক মানে জানো? সম্প্রদান মানে কি বলতো? সম্প্রদান কাউকে দেওয়া নাকি? সম্প্রদান মানে কাউকে কি দেওয়া। আচ্ছা, তাহলে দেখো, যাকে মালিকানা, মালিকানা ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, দান করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। কথা খেয়াল করবা এখানে, সেটা হচ্ছে যাকে দান করা হবে তাকে মালিকানা ত্যাগ করে দান করা হবে। মালিকানা জিনিসটা কি? মোবাইলে আমার হাতে মোবাইলে 50 টাকা আছে আমার পকেটে, হ্যাঁ, এই টাকা মালিক কি? আমি না তুমি? আমি। আচ্ছা, এই টাকাটা আমি একজন ভিক্ষুককে যখন দিয়ে দিলাম, তখন ওই টাকা মালিককে? ভিক্ষুক। আচ্ছা, আমি যে তাকে দিলাম, এটা কি আমার মালিকানা ত্যাগ করে দিছি নাকি মালিকানা আমি আছি এখনো? মালিকানা ত্যাগ করে দিছি। তারপরে আমার কাছে টাকা না করে টাকা তো সে ছিঁড়েও ফেলে, আমি তাকে কিছু বলতে পারবো না। যাকে দান করা হবে সে যে ব্যক্তি হোক আর বস্তু হোক, এটা কোনো বিষয় না। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। এখন মনে করো আমি বললাম যে হচ্ছে যে সিদ্ধার্থকে কম্বল দাও। ভেরি গুড, কম্বল কি দাও। এই যে সিদ্ধার্থকে কম্বল দাও। আচ্ছা, আমরা যখন শীত বস্ত্র যখন কাউকে দেই, তখন কি ওইটা কি একেবারে দেই নাকি ওটা বিনিময় কিছু নেই? আমরা কিনে নেই না। একটা মজার কথা বলি, একবার গেছিলাম হচ্ছে পঞ্চগড়, তোমার হচ্ছে বস্ত্র বিতরণের জন্য।
তো আমরা এই বস্ত্রগুলো কিনছি হচ্ছে ইয়ের থেকে তোমার সদরঘাট আছে না, সদরঘাটে এখানে চক বাজার আছে, তার পাশ থেকে, হ্যাঁ পাশ থেকে কিছু কম্বল কিনলাম। তা আমরা বললাম যে ভাই আমরা তো কিছু কম্বল দান করবো, আমাদের কিছু টাকা কম নেন। তখন ওরা শেষ হতে বললো কি যে আমরা ভাই কেনা যাবে 700 টাকা করে, তা আপনারা আমাদেরকে 710 টাকা করে দিবেন, কারণ আমরা লস তো দিতে পারবো না। সে কোনো হচ্ছে ঠিক আছে, নিয়ে চলে গেলাম সে রংপুর। যার পরে ওখানে আমরা যাওয়ার পরে আমাদের মতো আরো অসংখ্য মানে মানুষ আসছে আর কি দেওয়ার জন্য। অসংখ্য বলতে ভুল হবে, হয়তো বা আর 10-12 গ্রুপ আসছে আর কি, অনেক মানুষ আছে এখানে। তখন ওই কম্বল আমরা 1 পিস দিলাম যে ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আরেকজন আর পিস দিল, প্রত্যেক গ্রুপ 1 পিস করে কম্বল দিল। আর পাশে দিকে একটা লোক বসে আছে চাটাই করে। তখন আমি যখন কম্বলটা দিলাম তখন ওই মহিলা ওই কম্বলটা লোকে দিয়ে দিল মাত্র 300 টাকা দিয়ে। অথচ আমরা 200 পিস কম্বল কিনছি 710 টাকা করে, 200 পিস কম্বল 710 টাকা। আর ওই মহিলা কি করলো, ওই কম্বল 300 টাকা দিয়ে বিক্রি করলো ওই মানুষের কাছে। কথা বলছো কি? তখন আমি তোমার হচ্ছে এটা কি হলো জিজ্ঞেস করলাম, তো হচ্ছে মহিলাটা বিক্রি করে দিল। তারপর আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটাকে নিয়ে নিলাম, আমি এখন কি নিয়ে নেবো না না এই কাজ করা দরকার কি? ভাই তুই তো দান করছো ভাই, কি করবো না তার ব্যাপার। কথা বলছো কি? মানে আমি যখন দিয়ে দিলাম কম্বলটা, এটা আমার না, এটা কার না, আমার না, এবার একটু দান করে দিচ্ছি। তাহলে কি ওই মহিলাটা যা ইচ্ছা তাই করো, এটা তো বিষয় না, কারণ এটা মালিক আমি না। কথা ঠিক, আমি দান করার পর ও কি করবো না করবে সেটা কি আমার বিষয়। তাহলে কম্বলটা আমি তাকে একেবারে দান করে দিয়েছি। আমি কোনোদিন তো গরিব হয়ে যায় বা আমার কোনো কম্বল নাই, আমি বলতে পারবো তুমি কম্বল নিয়েছিল আমার কম্বল দাও, এটা বলা যাবে না। কারণ যে নিচে সে জানে যে আমাকে একেবারে দিয়ে দিচ্ছে। তার মানে কি, যাকে আমরা মালিকানা ত্যাগ করে দান করব, মানে দিয়ে দেবো কোনো কিছু, যাকে দিব সে ওরা কি সম্পদ। তাহলে দেখলাম সিদ্ধার্থকে কম্বল দাও, মানে সিদ্ধার্থ থেকে কম্বল দিছি। গৃহহীনে গৃহ দাও, গৃহহীনে কি গৃহ দাও। যাতে বাড়ি নাই, সরকার বাড়ি করে দেয়, ওটা কি একবারে দেয় না? এবার আমি সরকারের সময় মতো একটা বাড়ি দেওয়া হয়েছে, বিএনপি সরকার চলে আসছে, এই বাড়ি কেড়ে নিতে পারবে না। যে সরকারের সমস্যা নেই, বাড়ি তাকে একবারে দেওয়া হয়েছে। বললাম ক্ষুধার্তকে কি খাদ্য দাও, খাদ্য দাও দাও, হ্যাঁ। তাহলে গৃহহীনে এই যে ক্ষুধার্তকে আমি বললাম সৎ পাত্রে কন্যা কি দান। বলো তো এই বাক্যের মধ্যে কোনটা সম্পাদন করো? সৎ পাত্রে কন্যা দান, হ্যাঁ সৎ পাত্রে। তার মানে সৎ পাত্রে কন্যা দান মানে বিয়ে দেওয়া। যখন দেখো বিয়ে শাদী হয় তখন কিন্তু ওই মেয়ের যে অভিভাবক, বড় ভাই হোক আর চাচা হোক আর বাবা হোক, বলে কি যে বাবা আজ থেকে তোমার মান সম্মান তোমার তুলে দিলাম। আর মেয়ে বলে যে আজকে থেকে আমরা তোমার কেউ না, মানে হাতটাই করে দেয়, ঠিক আছে, যদিও ক্যামেরার সামনে মানে হাতটাই করে দেয়, হ্যাঁ দিয়ে বলে কি এ করে দেয়, 2টা হাত এক জায়গায় দেয়, দিয়ে বলে কি মেয়ে বলে আজ থেকে আমরা তোমার কেউ না, এটাই তোমার মা, শাশুড়ি দেখা দেয় এইটাই তোমার মা আর এটাই তোমার বাবা, আর এটা তোমার আসল ও যা বলবে তাই। কিন্তু কিছু মেয়ের মারা আছে, ছেলে বললে কিন্তু যাওয়া দরকার নাই, ওর মা বলে কে আমার মেয়ে কেন যাবে না, এই যে কেন যাবে না, আর মেয়েদের দিকে লাফাচ্ছে যাওয়ার জন্য। এই যে মেয়ে যখন আসবে তখন সংসার অশান্তি, কারণ বিয়ের পরে তো ওই মেয়ের মালিক তো আর মা বাবা না, মালিক হচ্ছে তার জামাই, তার হাজবেন্ড যদি না বলে যা যাবে না। আর যারা যে শাশুড়ি হচ্ছে প্রকৃত শাশুড়ি, সে বলবে কি, সে তখন বোঝে যে জামাই রাগ করছে, আচ্ছা ঠিক আছে মা এবার না গেল, তোমরা সামনে নিয়ে যাবো। জামাই 3 দিন পর বলবো কি ব্যাপার, আমার শাশুড়িকে আমি বললাম যে নিয়ে না আর নিল না, আমার কথা তো সে রাখলো, আচ্ছা ঠিক আছে যাও তোমার মার কাছে যাবে, যাও সমস্যা কথা বলছো। কারণ তুমি তো দিয়ে দিচ্ছ নাকি, বিয়ের দিন বলে যে মাস টেনশন নাই, পরের দিন আবার নিয়ে আসতে পারে, আজ থাকো খালি, ওতে একেবারে দিয়ে দেয়, নিঃস্বার্থভাবে কি করে দান করে দেয়। সুতরাং সৎ পাত্রে কন্যা দান, আমি পাত্রে কন্যা দান করছি, একেবারে দিয়ে দিচ্ছি। সুতরাং এই সৎ পাত্র কি সম্ভব। দেশের জন্য জীবন দাও, বললাম দেশের জন্য কি জন্য জীবন দাও, এই যে দেশের জন্য। তারপরে নিজের দেশের জন্য যে জীবন দেয় সে কি কোনো কিছু স্বার্থের বিনিময়ে দেয়, মন থেকে দেয় না। আচ্ছা এবার দেখো পরীক্ষা আসে অন্ধ জনে দেহ কি আলো, অন্ধ জনে স্যার
অন্ধজনে দেহ হওয়া মানে কি? অন্ধজনে দেহ হওয়া মানে হচ্ছে যে ব্যক্তি মনে করে যে তোমার হচ্ছে অশিক্ষিত, লেখাপড়া করে না, তাকে তুমি পথ দেখাইলা, এটি হলো কি অন্ধজনে দেহ। তারপরে তার এই যে অন্ধ ব্যক্তিকে তুমি আলো দান করলে এরকম না। অনেক লোক আছে না লেখাপড়া জান না, সে তো অন্ধ, চোখ থেকে অন্ধ না, তুমি তাকে একটু পড়াশোনা করে না, এটা তো তুমি তো কোনো বিনিময় না, স্বেচ্ছায় তাকে তুমি চোখ দান করে দিলা। সুতরাং একে দিলা, এই হলো কি শব্দ দাও, মানে ভিক্ষুককে ভিক্ষু দাও। ভিক্ষুককে কি ভিক্ষুক, দেখো আমি লিখলাম যে ভিক্ষুককে, ভিক্ষুককে ভিক্ষা, ভিক্ষা কি ভিক্ষা দাও। আচ্ছা এই যে ভিক্ষুককে যে ভিক্ষা দেই, এটা কি একবারে দিই না আমরা? একেবারে দিই। কথা হচ্ছে স্যার ওই যে কে আর রে, কে আর রে দ্বিতীয় বিভক্তি আবার চতুর্থ বিভক্তি, মনে রাখবা যদি সম্প্রদানকার হয় তাহলে এই কেটা হবে চতুর্থ বিভক্তি, আর যদি সম্প্রদান কারক না হয় অন্য কোন কারক হয় তাহলে ঠিক হবে দ্বিতীয় বিভক্তি। কথা ক্লিয়ার? তাহলে এটা হবে চতুর্থী, ঠিক হবে সম্প্রদানে চতুর্থী, গৃহহীনে সপ্তমী। তাহলে গৃহ যোগ কি মানে হিন যোগ কে হিনে, তাহলে কি লিখবেন সপ্তমী। এটা হবে কি চতুর্থী, এটা কি সৎপাত্রে, হ্যাঁ এটা কি সপ্তমী, এটা কি চতুর্থী, চতুর্থী। এখানে কি হবে সপ্তমী, আর এখানে কি হবে চতুর্থী, চতুর্থী। এখন কথা হচ্ছে স্যার আমি কাউকে কোনো দিলাম বাট মালিকানা ত্যাগ করে দিলাম না, তাইলে কি হবে? তখন কি হবে কর্মকার হবে। মানে আমি কাউকে কোনো দিলাম বাট কি করলাম না, মালিকানা ত্যাগ করলাম না, তাহলে কি হবে? এটা কর্মকার হবে। খেয়াল করো, এখন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কি কাপড় দাও, আমি লিখলাম হচ্ছে ধোপাকে, ধোপাকে কাপড়, কাপড় কি দাও, এটা ধোপাকে। দেখো যে ধোপা বলতে কাদেরকে বোঝায়? শহরে কিছু মানুষ থাকে যাদের কাজ হতে মানুষের জামা নিবে, পরিষ্কার করে ধুবে, ধোয়ার পরে শুকাবে, এবার লন্ডি করে পোষাই দিবে, ধোপা। তো কিছু ভদ্র লোক বলবো না, আমি ভদ্র লোক বলবো, লোক লোক না, এরা কি করে জানো? প্রতিদিন পারফিউম মারে, মারতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, পারফিউম মারার পরে বিশ্রী একটা গন্ধ বাড়ায়, গন্ধ বের হয়। তখন কি করে? হয় নিজে ধোয়, নিজে খারাপ সাথে আন্নাটা যারা একটু জমিতে ভাব আছে, ভাত খাক আর না খাক, তারপর করে ধোপাখানে দিয়ে আসে, তখন বলতে 3টা শার্ট 3টা প্যান্ট দিয়ে আসলো। এখন ওই 3টা শার্ট আর 3টা প্যান্টের মালিক তুমি না ওই লোক, তুমি। যদি একটা হারাই যায় বা পুড়ে যাবে, ফিরে যায়, তাহলে কিন্তু ওই লোক কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ওইটার মালিক সে না, তাকে শুধুমাত্র আমি হস্তান্তর করছি। কি করছি? হস্তান্তর করছি শুধুমাত্র কি করার জন্য? পরিষ্কার করার জন্য, বিনিময়ে তাকে টাকা দিব, মালিক আমি নিজেই। সুতরাং এই ধোপা হবে কর্মকার। কি হবে? কর্মে কি হবে? কর্মে দ্বিতীয় হবে, দ্বিতীয়। তার মানে কারক হবে কর্ম, আর এই কেটা কি হবে? কেটা হবে দ্বিতীয় বিভক্তি। কথা ক্লিয়ার? ওকে তো? তাহলে এই সম্প্রদান কারক নিয়ে কারণ কথা আছে, তোমরা লেখার সমস্যা নেই, আমি কথা বলি তোমরা লেখো, সমস্যা আছে নাই? সহজ একটা বিষয়, যাকে আমি দান করব মালিকানা ত্যাগ করে সে হলো সম্প্রদান কারক। সে ব্যক্তি হোক আর বস্তু হোক আর কোন স্থান হোক আর জায়গা হোক, সমস্যা নেই। তাহলে লিখছি যে হচ্ছে দেশের জন্য জীবন দাও, সে কি ব্যক্তি? না। সে কি ব্যক্তি? না। ও আরেকটা উদাহরণ দিয়ে দেখো, খেয়াল করো, আমি লিখলাম সমিতিতে, দেখো খেয়াল করো, সমিতিতে, হ্যাঁ সাদা দাও, সাদা দাও, হ্যাঁ এটা কিন্তু তোমার, এটা কিন্তু তোমার হচ্ছে সম্প্রদান কারক। এটা এখন এক ছেলে বলছে স্যার সমিতিতে হচ্ছে সাদা দিলে তো স্যারের সাথে একেবারে দেই না আমরা, এটা বলা কিন্তু না, তোমার মনটা ছোট, ছোট লক্ষ্য থাকে। এটা হচ্ছে এই সমিতি ওই ব্র্যাক এনজিও না, আশা এনজিও না, এই সমিতি হচ্ছে যে আচ্ছন্ন ফাউন্ডেশন আছে না, আহমদুল্লাহ সাহেব আছে না, তো এরকম আমাদের এলাকায় বা পাড়া মহল্লায় যে কোনো জায়গায়, দেশের আনাচে কানাচে প্রান্তরে বিভিন্ন জায়গায় আমরা যুব সংঘ নামে কল্যাণ সংস্থা, তারপর হচ্ছে চির সবুজ চিরকুমার সংস্থা, এরকম বিভিন্ন সংস্থা আমরা খুলি, বা মানবতার সেবায় সংস্থা। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করে সেটা গরিব মেহনতি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। অনেক সময় আমরা দেখি যে বন্যা আসছে সিলেটে, বন্যার্থ মানুষদের দিলাম, কারো ঘর পড়ে গেছে, একটা ঘর বানাই দিলাম। এখন কথা আমি মনে করি একটা ইন্ডাস্ট্রিয়াল মালিক, হ্যাঁ এখন আমি
মনে করতে 20 লাখ টাকা, বললাম কি যে 20 লাখ টাকা আমি কাকে দিব, আমার তো আর সময় নাই। বললাম কি যে একটা নির্ভরযোগ্য একটা সমিতি, যে ভাই আমি আপনাকে 20 লাখ টাকা দিলাম, এই টাকাটা আপনি বিভিন্ন মানুষকে দান করে দিয়ে। তো এটা কিন্তু সবাই কিন্তু বড় বড় অনুদান পায় না, সবাই কিন্তু বড় বড় অনুদান পায় না। কেন পায় না? কারণ তাদেরকে বিশ্বাস করে না। কিন্তু আহমদ সাহেব কিন্তু তিনি কিন্তু কোটি কোটি টাকা মানুষের অনুদান পায়। কারণ কি? কারণ যে ব্যক্তিগুলো টাকা দেয় তারা জানে যে এই ব্যক্তি কখনোই টাকা কি মেরে খাবে না। সুতরাং এক্ষেত্রে আমি 5 কোটি টাকাও দেই, এই টাকাটা সঠিক কাজে কি করবে? ব্যয় করবে। এখন কথা আমি 2 কোটি টাকা সেখানে দান করছি, হঠাৎ করে কোনো একটা কারণে ব্যবসা মন্দাভাব দেখা দিচ্ছে, আমি মনে করি যে আমার ইন্ডাস্ট্রিজ কারখানা সব হারিয়ে রাস্তা ফকির হয়ে গেছি। পরে তুমি বলতে পারবো আহমদ সাহেবকে, এই ভাই আপনি 2 কোটি টাকা দিলাম, আমার দেন, আপনি 50,000 টাকা দেন, দিবে? আর ও কি মামলা করলে পারবে? পারবে না। কারণ ওই সকল সমিতি যারা দান করে তারা একেবারে দান করে, সুতরাং তার কোনো সিস্টেম নাই। সুতরাং এই সমিতিটাও কি হবে? সম্প্রদান কারণ কি হবে? অনেকে ভুল করে এটা কর্ম করা দেয়, না বুঝতে ভুল করছে, মনটা ছোট যে ওরা খালি সুদের ব্যবসা চিন্তা করছে, বুঝে নাই? সুতরাং এটা সম্প্রদানে শূন্য নাই, সম্প্রদানে হচ্ছেন সপ্তমী তেয়াসা সমিতি তে ক্লিয়ার বেদার আছে। বুঝলে বুঝতে কথা, না বুঝলে এক কথা, তাহিরি কথা, গণ্ডবী আমার কথা নাকি দাও লিখে না, সহজ একটা বিষয় লেখা। এই উদাহরণগুলো পরীক্ষা বারবার আসে, এই উদাহরণগুলো আসে, এই উদাহরণগুলো আসে। যারা আজকের এই অনলাইন ক্লাসে আমাদের সাথে আপনারা যুক্ত আছেন, যে যেখান থেকে আছেন, আমাদের এই পেজটি আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের এই শেয়ারের মাধ্যমে হয়তো আপনার কোনো বন্ধু বান্ধবী বা আপনার কোনো আত্মীয় স্বজন তার হাতে চলে যাবে, এবং তারা যদি একটু উপকৃত হয় আমরা ধন্য। কারণ আমাদের সেবাটা একদম, আমাদের যে কার্যক্রম একদম সেবামূলক। এই যে আমরা এত গরমের মধ্যে ইলেকট্রিসিটি নেই, আমাদের শিক্ষার্থী বসে আছে, সেই সাথে ইচ্ছা করলে আমরা কিন্তু অফলাইনে ক্লাসটা নিতে পারতাম। যেহেতু অফলাইনে ক্লাসটা নিচ্ছি, সেই সাথে অনলাইনে যদি কোনো মানুষ যদি উপকৃত হয়, এটাই আমাদের জন্য প্রাপ্য, এর চেয়ে বেশি কিছু নয়। আমি আবার বলি, আমাদের চাকরির পাঠশালা যে পেজটি আছে সেটি একদম সেবামূলক পেজ, এবং এই জায়গাতে যারা আমাদের স্টুডেন্ট বা আমাদের শিক্ষার্থী যাই বলুন, যারা ভর্তি আছে তাদের সাথে কথা বলবেন আমাদের ক্লাসের ব্যাপারে, আমাদের সেবার ব্যাপারে। সেই বিষয়গুলো আমরা হয়তো বললে অনেক সময় বলতে পারে যে আপনারা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলছেন, কিন্তু আমাদের যারা প্রতিনিধি আছে, আমাদের যারা শিক্ষার্থী আছে, তাদের সাথে কথা বলে আপনারা একটি সিদ্ধান্ত নিতে পারেন। আপনার অনেক সময় দেখা যায় যে গাজীপুরের অনেক মানুষ এখান থেকে অনেক জার্নি করে তারা ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে তারা ক্লাস করে, অথবা আমরা দেখি বিভিন্ন পেজে, মানে বিভিন্ন পেজে তারা অনলাইনে ক্লাস করে। তো বিষয় হচ্ছে অনলাইন আর অফলাইন রাত আর দিনের মতো পার্থক্য। কারণ অফলাইনে একজন শিক্ষার্থী যে জিনিসটা বুঝবে, অনলাইনে কিন্তু সেটা একটু সহজে বুঝতে পারবে না। এখন কথা হচ্ছে যে নাই মামার থেকেই কানাময় ভালো, যখন আমরা পাই না তখন আমরা কি করি? সবাই অনলাইনে যুক্ত হই। কিন্তু অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ থাকলে আমরা কখনো অনলাইনে ভর্তি হব না। আমাদের গাজীপুর তাকওয়া প্লেজের দ্বিতীয় তলায় চাকরির পাঠশালা রয়েছে আপনাদের জন্য, আপনাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে 5 নম্বর হচ্ছে কারক, এটা হচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। অপাদান কি? কারক। ওকে, এই জায়গায় আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো, খালি এইটুকু মনে থাকলে আর কিচ্ছু দরকার নাই। সেটা হচ্ছে এই অপাদান, হ্যাঁ, অপাদান সমান সমান বিচ্যুতি প্লাস কি? উৎস প্লাস কি? ভয়। ব্যাস, ওকে, আমাদের অপাদান কারক শেষ। বিচ্যুতি, উৎস এবং কি? ভয়। তা আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, তারপরেও সেটা হচ্ছে যেখান থেকে কোনো কিছু বিচ্যুতি, ত্যাগ, তারপর হচ্ছে গৃহীত, তারপর হচ্ছে বা ভয় কি? ভয়ের সৃষ্টি আসে। সরি, গৃহীত আরম্ভ, কি হলো? আরম্ভ বা কি? শুরু, একই কথা হলো শুরু। ও
ভয়ের ভয়ের কি ভয়ের সৃষ্টি সৃষ্টি হবে। যেখান থেকে কোনো কিছু বিচ্যুতি ত্যাগ গৃহীত আরম্ভ শুরু ভয়ের সৃষ্টি হবে সেই সেই স্থান স্থানকে কি বলা হয় অপাদান। অপাদান কি কারক বলে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্রিয়াকে, এই ক্রিয়াকে কোথা থেকে দেখলাম, কোথা থেকে বা কোথা কোথা হতে ইত্যাদি ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। সহজ একটি বিষয়। আমরা সবসময় জন্য একটি কথা মনে রাখবো যে অপাদান মানে হচ্ছে বিচ্যুতি। যাই হোক, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, আমি আজকে কথা বলি আমাদের অনলাইনের যে সকল ভাই বোনেরা আছে। আপনারা জানেন যে হচ্ছেন গাজীপুরের ফকির বাড়ির মোড়ে ওয়ালটন প্লাজা দ্বিতীয় তলায় চাকরির পাঠশালা আপনাদের জন্য ব্যবস্থা করেছে অফলাইন ক্লাসে। যারা সরাসরি গাজীপুর থেকে ক্লাস করতে চান বা ঢাকায় যেতে আপনাদের কষ্ট হয়, তাদের জন্য আমাদের এই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি। এবং যদি কেউ সরাসরি ক্লাস করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের চাকরির পাঠশালায় অনলাইন ক্লাসও আপনারা করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের বেকার যে সমস্যা রয়েছে, অনেক ছেলেমেয়েরা আছে অনেক মেধাবী, কিন্তু একটু সঠিক পরিচর্যার অভাবে বা একটু সুন্দর পরিবেশের অভাবে বা একটু দিক নির্দেশনামূলক কথাবার্তার অভাবে যারা চাকরি পায় না, বেকার হয়ে থাকে, বাবা মার বোঝা হয়ে থাকে, সুন্দর একটি বিয়ে করতে পারে না। আজকের এই বিশেষ করে যুব সমাজের মধ্যে আমরা যে হতাশামূলকতা দেখি, সেটা হচ্ছে যে একটা ভালো একটা চাকরি না পেলে সেখানে তাদের হাতে কিন্তু পাত্রী দিতে চায় না। আর এটা আমি মনে করি না যে পাত্রীর পরিবারের পক্ষ থেকে তারা অন্যায় কিছু করে। কিন্তু সবাই চায় আমার মেয়েকে একটা সুন্দর পাত্রে হাতে তুলে দিব। তো সেই জায়গা থেকে এই যুবকদেরকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই চাকরির পাঠশালার আয়োজন, যেখান থেকে আপনারা জানেন যে চাকরির পাঠশালা হচ্ছে ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের একটি অঙ্গ সংস্থা। এবং এখান থেকে শত শত শিক্ষার্থীরা তারা চাকরি পেয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ করেছে, বাবা মা মুখে হাসি ফুটিয়েছে। আমরাও চাই যে এই বেকার মানুষদের মাঝে একটু হাসি ফুটুক, সুন্দর একটি বিক্রি করে উঠুক। আমাদের এই ক্লাসের মধ্যে অনেক শিক্ষার্থী আছে, তাদের লেখা কি শেষ তোমাদের? ওকে, এখন আমরা তাহলে বুঝাই। হ্যাঁ, খেয়াল করো, অপাদান কারক। এই অপাদান কারক একটা কোনো কথা নাই, সহজ একটা বিষয়। হয় বিচ্যুতি বোঝাবে, আর নয় কি উচ্চ বোঝাবে, মানে ভয় বোঝাবে। একটা বিষয় যে কিভাবে বিচ্যুতি কিভাবে উচ্চ আমি ঠিক করে বলে দিচ্ছি। এবারে সহজ একটা বিষয়, যেখান থেকে কোনো কিছু বিচ্যুতি ত্যাগ গৃহীত আরম্ভ শুরু ও ভয়ের সৃষ্টি হবে সেই স্থানকে কি বলা হয়? হ্যাঁ, অপাদান কারক। তুমি এই সাইডে বসতে হবে, এইখানে বসতে। ওকে, খেয়াল করো। দেখো, ক্রিয়াকে কোথা থেকে বা কোথা হতে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি বলা হয়? হ্যাঁ, অপাদান কারক বলে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, আমরা চলে যাই আমাদের উদাহরণগুলোতে চলে যাই, আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা অফলাইনে আসো, ইঞ্জিনিয়ার্স কোচিং এর ক্লাস কি তোমাদের ভালো লাগে? সবাই চলে? এটা কি মন থেকে নাকি বানিয়ে? মন থেকে। মন থেকে? হ্যাঁ, মন থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই লিখলাম অপাদান সমান সমান বিচ্যুতি প্লাস কি উৎস। ওকে, প্লাস কি হয়। ওকে, তাহলে দেখো আমরা লিখলাম হচ্ছে তেল থেকে, গেল সরি তিল থেকে কি হয়? তেল হয়। এখন খেয়াল করো, যে তিল থেকে, তিলের মধ্যে কি আছে? তেল আছে। ওটা চাপ দিলে কি হয়? তেল বের হয়ে আসে। তাহলে আমরা যে এই যে তেলটা পেলাম, কোথা থেকে পেলাম? তিল থেকে। এটা বের হয়েছে না? তাহলে তিলের থেকে তেলটা বিচ্যুত হয়ে কি হলো? চলে আসলো। সুতরাং এটা কি গেল? অপাদান গেল। আচ্ছা, আমি বললাম ট্রেন স্টেশন ছাড়লো। বলতো এই বাক্যের মধ্যে অপাদান কারক কোনটা? সবাই
ট্রেন স্টেশন ছাড়লো। বলো। আচ্ছা আজকে লাইভ হচ্ছে না? তাহলে তো কিসের আয়োজন? কারেন্ট নাই এই জন্য ক্লাস মজা পেলাম না। এখন আসি গ্রামের বাসায় চলে আসি, কিন্তু আমার ছাত্রী সব। আচ্ছা খেয়াল করো, এত তো আর কাম হবে লাভ নেই। আচ্ছা খেয়াল করো, এখন দেখো ট্রেন স্টেশন ছাড়লো না, কাম আর করবো না। আমি এত সময় ডায়লগ দিলাম, যেমন অনলাইন আছে আমরা আসলে মানুষ তো পরিবর্তনশীল বিভিন্ন রকম পান। আচ্ছা দেখো, আচ্ছা ট্রেন স্টেশন ছাড়লো, এখন বলো তো এই কোনটা অপাদান করো? তোর স্টেশন আছে অপাদান করবে না। আচ্ছা ট্রেন স্টেশন ছাড়লো, এটা স্টেশন, এটা কি স্টেশন? আমি ট্রেন, আমি ছাড়ে চলে গেলাম। যাকে যাকে যেখান থেকে বিচ্ছিত হয়, বিচ্ছিত কই থেকে হয়েছে? স্টেশন থেকে ট্রেনটা কি হয়েছে? বিচ্ছিত হয়ে গেছে। সুতরাং এই স্টেশনটা আপনি নিয়ে এটা হচ্ছে অপাদান। কথা কি বুঝছো? বললাম যে ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে কি ছাদ থেকে পানি কি পড়ে, তাহলে বলতো এই বাক্যের অপাদান কোনটা? ছাদ থেকে। হ্যাঁ, মানে ছাদে পানি ছিল, সেখানে কি হলো? নিচে পড়ে গেল, বিচ্ছিত হয়ে গেল। সেটা একটু না। আচ্ছা বললাম যে জমি থেকে কি ফসল কি পাই, তাহলে বলতে হবে জমি থেকে। তার মানে জমি থেকে ফসল পাই, মানে জমির ফসল কি ছিল, মানে ওইখান থেকে আমি কাইটে কি করছি, নিয়ে চলে আসছি। তাহলে এই ফসলটা কোথায় থেকে বিচ্ছিত হলো? জমি থেকে। সুতরাং জমিটা কি? আচ্ছা বললাম দুধ থেকে দই হয়, দুধ থেকে দই কি দই হয়। তাহলে এখানে দুধ থেকে আমি দইটা পাইলাম, দুধ থেকে। আমরা ঝিনুকে মুক্তা মিলে, ঝিনুকে কি ঝিনুকে মুক্তা কি মুক্তা মেলে। আর ঝিনুকে, হ্যাঁ, কোথায় থেকে মুক্তা মেলে? ঝিনুকে। বলো তো ঝিনুকে কোন বিভক্তি আছে? না, এ আছে বেটা। খেয়াল কর, এগুলো হচ্ছে ঝিনুক, আর এখানে কে লাগালাম? ঝিনুকে। তাহলে এখানে ঝিনুক হলো মূল শব্দ, এর লগে কে লাগালাম? এটা শব্দ বিভক্তি। এখন আমি যদি এটা বাদ দেই, ঝিনুকের অর্থ আছে? তার মানে শব্দ বিভক্তি। অথচ শেষ একটা বলি, মনে পড়ে সেই স্কুল পড়ায়। খেয়াল করো, মনে পড়ে সেই কি পাঠশালা, পলার কোন? বলো তো এই বাক্যের অপাদান কোনটা? পাঠশালা। হ্যাঁ, মানে বলতে এদের কি মনে আছে? ওই যে আমরা স্কুলে পড়াইছিলাম, তাহলে স্কুলের শেষ ছিল, বাট ওই জায়গা থেকে তারা কি করছিল? পড়াইছিল, ত্যাগ করছিল, মানে ওই স্থান কি করছিল? ত্যাগ করছিল। সুতরাং এই পাঠশালা হলো কি? পাঠশালা হলো অপাদান। আর তো স্থান বোঝায়, তাহলে এটা হচ্ছে তোমার অধিকরণ। বলো তো যে আমরা পাঠশালায় ছিলাম, এক কথা লাগালাগি অবস্থা, লেগে থাকলে অধিকরণ, আর ফাঁক হলে কি অপাদান। ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে। আচ্ছা ছাদে বৃষ্টি পড়ে, এখন বলো বৃষ্টি না ছাদে, কোনটা? ছাদে। অবশ্যই এটা অধিকরণ কারণ। ছাদে বৃষ্টি পড়ে, কোথায় বৃষ্টি পড়ে? মানে ছাদটা স্থানীয় কাজ করে, ছাদের উপর পড়তেছে, আর ছাদ থেকে পানি পড়ে, তখন এটা হচ্ছে অপাদান। কথা বুঝছিস? এখন ভয় আছে না? ভয় আমি বলো যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়। আমি লিখলাম যেখানে বাঘের কি ভয়, সেখানে কি রাত পোহায়। রাত কি লিখলাম? ও হায়। বলো তো এই বাক্যের মধ্যে অপাদান কোনটা? বাঘ। মানে বাঘের ভয়, মানে কি ভয়টা কই থেকে আসতেছে? বাঘ থেকে। মানে ভয়ের উৎস কি? বাঘ। ভয়ের উৎস কি? বাঘ। সুতরাং এই বাঘের কি অপাদান দ্বারা, এবং বাঘের তার কি আছে? ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। কথা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা বলো যে আমি কি ডলাই শক্তি ভিগের রাখবে? খেয়াল কর, আমি বললাম এত শুধু ডায়লগ দিলাম, সারাদিন মিস। আচ্ছা বলো আমি কি
আমি কি ডরাই সখী, ডরাই মানে কি? হ্যাঁ, ডরাই সখী। ভিখারি, ভিখারি। রাঘবে, রাঘবে। বলো এই বাক্যের মধ্যে অপাদানটা কোনটা? মানে ভয়ের কারণ কে? হ্যাঁ, রাঘবে হবে বেটা। মানে এই রাঘবে মানে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, মানে আমি কি রাঘবকে দেখে ভয় পাই? মানে ভয়ের কারণটা কেটা? রাঘব। এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘা, মেঘনাথ বধ কাব্য আছে না? মেঘনাথ বধ কাব্য, এই মেঘনাথ বধ কাব্যের মধ্যে মেঘনাথ আর হচ্ছে না বউ, নতুন বউ পুষ্পতনের সম্বন্ধে প্রেম নিবেদন করতেছিল, ঠিক আছে? একে অপরের সাথে প্রেম নিবেদন করতেছিল। তাহলে এই মুহূর্তে সংবাদ আছে যে তার বাবাই যুদ্ধে যাবে, রাবণ কি করবে? যুদ্ধে যাবে। আর মেঘনাথ তখন উঠে বলে, বাবা কি তোমার সন্তান হচ্ছে কি আমি মেঘনাথ, আমাকে দেখে স্বর্গের দেবতা বলতে ভয় করে, আমার নাম হলো ইন্দ্রজিৎ। কারণ আমি একবার যুদ্ধে গেছিলাম, বাস্তবের যুদ্ধ, সেই যুদ্ধে যায় যুদ্ধের যে দেবতা, এই দেবতারা মনে করে যে এইভাবে ধরে বসল দিব একটা, বলো না। তার মানে কি সে পরাজয় বরণ করছে। সেদিন থেকে এই মেঘনাথের নাম ছিল ইন্দ্রজিৎ। এটা জানবে না যে ইন্দ্রকে জয় করেন যিনি, এই সেই ইন্দ্রজিৎ, এই মেঘনাথের নাম। এই মেঘনাথের আরেক নাম ছিল অরিন্দম, পরীকে দমন করে যে এক কথা বলা হয় অরিন্দম, তার নাম ছিল। তা আমাকে দেখে স্বর্গ নাই, মত্ত নাই, পাতাল নাই, জিন ভূত দেবতা সব ভয় পায়। আর তুমি যুদ্ধে যাবে, আমি ছেড়ে থাকা অবস্থায়, এটা আমার অপমান হবো। তখন দেখ মেঘনাথের যুদ্ধে যায়, আর এইদিকে সে তার বউ জানতে পারে মেঘনাথ বিপদে পড়ছে। তখন সে বলছিল যুদ্ধে আমি যাবো। তখন আমার সখী বলছিল, সখী যাস না, মেঘনাথকে দেরি করে দিচ্ছে, তো পরে এমনি দিব। তখন এই মেয়ে মানুষ তো বুঝো নাই, পারবো না বলে লাফায় ওঠে। বলছিল যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘব তো রামকে বোঝাইছে। রাঘব মানে কি? রাম। যে আমি কি রামকে ভয় পাই? তোমার মুখের চাপা তো থাকবো না, চাপা ভাইকে দেখা যাবে আগে, মানে চাপাই বেশি আর কি। তো স্বামীর প্রতি একটা দরদ যে এই যুদ্ধে আমি যাবো, আমার স্বামী বিপদে পড়ছে। সখী বলছিল সখীতে যাইস না, পরে কিন্তু একবারে মানে কোপায় শেষ করে দেবো। কিন্তু রাম লক্ষণের অবস্থা মানে খুব করুণ অবস্থা। কিন্তু তখন সে বলছিল যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি ওই ভিক্ষুককে ডরাই। মানে রামকে রাঘব বলছে, আর ওকে ভিক্ষুক বলে কি করছে? সম্বোধন করছে যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, সেই ডায়লগ। তখন আমি রাঘবকে দেখে ভয় পাই না। এটা যাই হোক, মেয়ের একটা ভালোবাসা প্রকাশ পাইছে। এই রাঘব হচ্ছে কি রাঘবে, তাহলে এটা সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী, মানে অপাদানে সপ্তমী। কথা কি বুঝছো? হ্যাঁ, না বলতে আমি তো আসছি না, দেখবো বিষয়। আমি তো বলি যে বোতল মুখে দেখে ধরে আমি বললাম যে বোতল থেকে মুখে পানি করে, বোতল থেকে মুখে পানি করে। তাহলে এখানে অপাদানটা কোনটা? বোতল থেকে, মানে বোতলে পানি ছিল আপনি মুখে আসছে, সুতরাং বোতল থেকে হচ্ছে অপাদান। হ্যাঁ, আমি বললাম যে বোতলে পানি আছে, তাহলে এই বোতলটা হচ্ছে অধিকরণটা। কোথায় পানি আছে? বোতলে আছে। বুঝছো কি? বাস্তব উদাহরণ, তাই না? আমি বললাম টাকা থেকে টাকা হয়, টাকা থেকে লিখলাম টাকা থেকে টাকা হয়। তার মানে এই যে টাকা হচ্ছে, এই যে এই টাকা হলো এই টাকার উৎস, বা টাকা থেকে টাকা হয়, বা টাকা থেকে টাকা পাই, কথা একটাই। যেই লাও সেই গরু, একটা লম্বা একটা গোল, বিষয় একটা। বুঝছো কি? আমি বললাম যে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে বাবা এখানে কি অপদান করে। আমি বললাম বিপদ করে রক্ষা করে নয় আমার প্রার্থনা, তাহলে বিপদ হলে কি ভয়। ঠিক আছে, আচ্ছা এখন একটা আরম্ভ দিয়ে দিই নাকি? আরম্ভ দিয়ে মনে করো পরীক্ষা আসলো, সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে সোমবার থেকে, হ্যাঁ থেকে কি পরীক্ষা কি শুরু, সোমবার থেকে। এটা হলো কি? এটা হলো অবদান। কারণ এইখান থেকে শুরু হবে। আজ বলা হয় সোমবারে পরীক্ষা আছে, তাহলে একটা অধিকরণ কারণ। কখন আছে? সোমবারে আছে, তাহলে ওইটা হচ্ছে অধিকরণ কারণ। আর এটা হলো কি? অপাদান কারণ। আমি বলো যে পাপে বিরত হও, কে বললো যে পাপে কি বিরত হও, তাহলে পাপে কোন কারণ?
অপদে কারক মানে এই পাপ থেকে কি হয়েছে মানে দূরে থাকতে বলছে সরে দাও মানে ওইখান থেকে কি বিরত থাকতে বলছে তাহলে যদি ওইখানে লিখে নিবা এই যে অপদান আছে না যে আরম্ভ ওইখানে বিরতি কথা লিখবা বিচ্যুতি মানে বিরতি আচ্ছা মনে করো আমি বললাম রাষ্ট্র বই মনে করো আমি বললাম হচ্ছে আমি বললাম যে গাছ থেকে পাতা কি পাতা পরে তাহলে এই ব্যাপারটা কি হবে অপদান কারক মনে করো যে এটা গাছ এটা কি গাছ মনে করো আমি গাছ হ্যাঁ আমার গাছ আমার ডালে এই যে কটা পাতা সাইড পাতা না এগুলো গাছ থেকে পাতা পড়ে গেল এই যে গাছ না এখান থেকে পড়ে গেছে না মানে এই জায়গায় বিচ্যুত নাকি যেখান থেকে বিচ্যুত হবে সেটা হলো কি অপদান কারক মানে বিচ্যুত হয়ে গেছে মানে এটা কি অপদান কারক আমি বললাম গাছে পাতা আছে এই বেটা রেখে দা চলো গাছে পাতা আছে তাহলে এই গাছটার স্থান আসলে কি স্থান এটা অধিকার পেল আর মানে গাছ থেকে পাতা পড়ে মানে এই জায়গাতে বিচ্যুত হয়ে গেছে সহজ বিষয় যেখান থেকে বিচ্যুত হবে আরম্ভ হবে শুরু হবে বা ভয়ের সৃষ্টি হবে সেটাই হলো কি মেঘ থেকে বৃষ্টি হয় বৃষ্টি কোথা থেকে হয় মেঘ থেকে তাহলে মেঘটা কি টেনশন নাই ঠিক আছে টেনশন নাই আমি তো আসি আচ্ছা এক কাজ করি আমরা এই অধিকরণ কার্ডটা আছে না এটা শেষ করি সহজ আছে শেষ করবো নাকি যেগুলো পড়াইছে এগুলো রিভিশন করবো শেষ করে আমরা 10 মিনিট 20 মিনিট ক্লাস নিলে অধিকরণ কার্ড একদম শেষ অধিকরণ একদম সহজ তাইলে এই ক্রেডিটের মধ্যে কি হলো সামঞ্জস্য করা যাবে যেটা দিতে আসছে 2 লাখ এটা দিতে আসছে এটা 1999 হ্যাঁ কেন অধিকরণ কারক আচ্ছা অধিকরণ সমান কি জানো সহজ একটা বিষয় স্থান হ্যাঁ অধিকরণ সমান স্থান প্লাস কি সময় স্থান প্লাস সময় প্লাস হচ্ছে ভাব শেষ হয়ে গেছে অধিকরণ শেষ আবার আসবে না শেষ তো তাহলে যদি স্থান বুঝাই তাহলে কি হবে অধিকরণ সময় বুঝালে অধিকরণ আর ভাব বুঝালে অধিকরণ কথা বুঝছো তাহলে এখানে আমি লিখে নিই কোথায় কোথায় বা কখন কখন ইত্যাদি ইত্যাদি দ্বারা কোন প্রশ্ন ইত্যাদি দ্বারা ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন প্রশ্ন করলে যে যে সাজা যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে তথা আপনার কাছে ধরুন আছে আমি এত সুন্দর ডায়লগ দিচ্ছি যে ফকিরবাড়ির মোড়ে ওয়ার্ল্ড প্লাজার ভিতরে চলে আসুন চাকরি পাঠশালা একটি সেবামূলক প্রতিষ্ঠান টাকা নয় আপনার মেধাই যথেষ্ট এই ডায়লগ দেওয়ার পরে আমি খানিকবার বলে স্যার যে রেকর্ডিং ক্লাস কারণ কখন কারণ তাদের গুরুত্ব নেই ঠিক নেই যাই হোক ডায়লগ ধরে বলা যাচ্ছে আমার ছেলেমেয়েদেরকে আপনাদের সঙ্গে থামায় ক্লাস দিচ্ছি আর কি বলবে স্যার আমি কোনো লাইনে পাবেন দেখো তো স্যার একজন এদেরকে রেকর্ড ক্লাস আচ্ছা ভালো আছে রেকর্ড ক্লাসে রেকর্ড ক্লাসে সুবিধা হচ্ছে বেশি কারণ অনলাইনে তো আরো দ্রুত কথা বলে না ঠিক না আচ্ছা দেখো অধিকরণ কি স্থান প্লাস কি সময় প্লাস কি বা কোথায় বা কখন ইতে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি হয় অধিকরণ করে ঠিক না আচ্ছা এখন দেখো আমি বললাম আজ নগদ কাল বাকি কখন বাকি না আজ নগদ মানে নগদ কবে আজকে বাকি কবে কাল এটা আজ নগদ কাল বাকি এটা আজ আর সময় না বসন্তে কোকিল ডাকে বসন্তে কোকিল কখন ডাকে বর্ষায় ব্যাঙ ডাকে কখন ডাকে আমরা ক্লাসে বসে আছি কোথায় বসে আছি ক্লাসে কথা বলছি সঙ্গে স্যার না তাহলে এখন আমরা যেগুলো পরীক্ষা আসে সেগুলো একটু উদাহরণ দিই খেয়াল করো বন্ধুরা আমি এখানে লিখলাম যে হচ্ছে দেখলাম হচ্ছেন যে টাকায় টাকায় টাকা টাকা কি আছে টাকায় টাকা আছে কোথায় টাকা আছে টাকা স্থান না টাকা তিলে তেল আছে তিলে তেল কি আছে কোথায় তেল আছে তিলে এখন কিন্তু যোগ হচ্ছে কিন্তু
ছাদে ট্রেন স্টেশনে আছে। ট্রেন কি? ট্রেন স্টেশনে। স্টেশনে কি? স্টেশনে আছে। তাহলে আছে, তাহলে স্টেশন কি? স্থান। কথা কি বুঝছো? আমি বললাম সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়? দেখলাম সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কি কোথা? বলো তুমি কোথায় দেবো? ওই রাখলাম সমস্ত শরীরেই ব্যথা, কোথায় দেবো আমি? হ্যাঁ কোথায় দেবো বলো? এমন তো না যেমন পায়ে ব্যথা পায়ে দাও, কোমরে ব্যথা কোমরে দাও, গলা ব্যথা গলায় দাও। ব্যথা তো সমস্ত চুলের মধ্যে ব্যথা। তাহলে এই সর্বাঙ্গে কি হবে? এটা অধিকরণ কারণ। ওষুধের নিচে থাকে স্যার কর্ম। হ্যাঁ ওষুধের কর্ম না, এটা কর্ম কারণ। কারণ সর্বাঙ্গে ব্যথা ওষুধের কোথা? ওষুধকে একটা ইয়ে না, একটা উপাদান না, তাহলে মাত্র ব্যথা নিরসন করবে তুমি। বললাম যে পাতায় পাতায়, একেবার পাতায় পাতায় পরে পরে নিশির নিশির কি? শিশির। বলো তো এই বাক্যে কোনটা হচ্ছে অপাদান কারক? অধিকরণ কারক। পাতায় পাতায়। আমি বললাম যে পাতার উপরে পানি পড়তেছে, পাতায় পাতায় পরে নিশির শিশির। রাতের নিশির রাতের শিশির কোথায় পড়ে? কোথায় পড়ে? পাতায় পড়ে। পাতাটা কি? বলো রাজার দুয়ারে হাতি বাঁধা। রাজার দুয়ারে হাতি বাঁধা। আমি দেখলাম রাজার কি? দুয়ারে হাতি কি? হাতির বাঁধা। এই কোথায় বাঁধা? দুয়ারে। দুয়ার তো কে? দুয়ারে সপ্তমী বিভক্তি করে এটা। সপ্তমী বিভক্তি, সপ্তমী আপনি বুঝছিস? পুকুরে পানি আছে। কোথায় আছে? পুকুরে আছে। পুকুরে, হ্যাঁ পুকুরে কি পানি কি আছে? রুমে আলো আছে। রুমে কি? রুমে আলো আছে। আলো আছে। কোথায় আছে? রুমে আছে। বনে বাঘ আছে। বনে বাঘ কি? বাঘ আছে। কোথায় আছে? বনে আছে। মানে এক কথা স্থান এবং সময় বুঝে নাকি ভাবটা বোঝাবো। হ্যাঁ ভাব বোঝাবো, সমস্যা নেই। এটা ভাগ আছে তো, আবার অধিকরণ কারে ভাগ আছে, ভাবটা বোঝাবো। আচ্ছা আমাদের বই আছে না যে ঐক্যদেশিক অধিকরণ, অভিব্যাপক অধিকরণ আর বৈশ্বিক অধিকরণ আছে না লেখা? এই অধিকরণ কারকটা আবার ভাগ আছে। আমাদের অধিকরণ কারক হচ্ছে প্রধানত তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে আরেকটা প্রকার আছে, ওই প্রকারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। আমরা এখানে যা শিখলাম, এখন আমরা এই ভাগটা শিখবো। অধিকরণ কারকটা শেখার পরে আমরা সবগুলো মিলায় একটা উদাহরণ লিখবো, যে ওই এক উদাহরণের মধ্যে সবগুলো কারকগুলো বের করতে যাই। বের করার পরে আমাদের তোমাকে বলবো বলে এটা কোন কারক এরকম কারক বের করবো। অথবা শেষের দিকে আমরা একটা শর্ট সাজেশন দেবো, মানে সেরার উপায়। প্রত্যেকটা কারণ কি হালকা করে সেরার উপায় লিখে দেবে, তাহলে কারক শেষ। কারণ কিন্তু যদি প্র্যাকটিস করা, কারক থেকে যদি মহা সমুদ্রের নিচে প্রশ্ন করে তাও তো পারবে। এটা একটা প্র্যাকটিস করার বিষয়। একদিন বুঝবে না, বুঝতে গেছি না? খেয়াল দেখো কারক প্রধানত তিন প্রকার। কারক প্রধানত কয় প্রকার? তিন প্রকার। যথা নাম্বার 1 আধারাধিকরণ অথবা স্থানাধিকরণ। হ্যাঁ এটাকে বলা হয় স্থান। 2 নম্বর হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ এটা বলা হয় সময়। এটা কি? সময়। 3 নম্বর হলো ভাবাধিকরণ, মানে কি? ভাব। এই হলো 3 ভাগে ভাগ করা হয়, বুঝলি? মানে আধারাধিকরণ, এটাকে স্থানাধিকরণ, মানে এইটা একই জিনিসই, এটা স্থান বলা হয়। এটা কালাধিকরণ মানে কি? সময়। আর ভাবাধিকরণ কি? ভাব। আর এখানে একটা লিখবা যে
তোমার হচ্ছে স্থান হিসেবে, স্থান হিসেবে অধিকরণ, অধিকরণ কারক, কারক আবার তিন প্রকার, তিন প্রকার তথা এই যে তোমার হচ্ছে এক নম্বর যেটা এই স্থান হিসেবে কয় প্রকার, কয় প্রকার, তিন প্রকার। এক নম্বর হচ্ছে তোমার ঐকদেশিক, ঐকদেশিক অধিকরণ। দুই হলো হ্যাঁ অবশ্যই আছে, পাগল নাকি? অভিব্যাপক বুঝি নাই। আরেকটা হচ্ছে তোমার বৈশ্বিক, অধিকরণ। দেখো ঐকদেশিক, অভিব্যাপক আর বৈশ্বিক, এই যে এইটা, এই প্রথমটা এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, বুঝতেছো? লেখক কাজ করতে যারা চাকরি বাজারে উচ্চ লেগে থাকে 11 থেকে 20 গ্রেডের এই চাকরিগুলো যদিও ছোট চাকরি, কিন্তু মনে করো যে তোমার হচ্ছে ওই সচিবদের টাকা ইনকাম করতে পারে না, অবস্থা দুর্নীতি শিখেন না, সচিব যা পান না ওইখানকার যার ওইখানে যদি থাকে তার সহকারী বা তার পিএস সে বেশি ইনকাম করে। কারণ কি সচিব ডিরেক্টিভ না, মার টাকা কিনা তারপরে তাহলে নাই এটা একটা দিবি শেষ সচিব বলতে দেবো। এবার এক ইয়ে দিয়েছিলাম এক ভাইবার 7 জায়গায় মনে আমার 15,000 টাকা 2,000 টাকা গেট খুলতে। ওই সচিব বা ওই যে অফিসের যারা কর্ম থাকে তারা এসে মূলত ঢুকি, বাট চাকরিগুলো ছোট হইলেও এই চাকরিগুলো অনেক সুযোগ সুবিধা আছে, অনেক ফ্যাসিলিটি আছে, বিভিন্ন পর্যায়ের মানুষকে চিন্তা। তুই সচিব তুই তোমাকে চিন্তা, আর তুই সচিবে যদি সাহায্য করো তুমি সব মন্ত্রে চিন্তা, বুঝছো? দুর্নীতি ছাড়া দুর্নীতি কিছু হয় না, তোর একটু কমার বেশি। এই নিয়ে ফোন রাখো। এখন দেখো আমাদের এক নম্বর যেটা, এটা হলো এক নাম্বার, এটা হচ্ছে ঐকদেশিক, কি দেশিক, দেশিক অধিকরণ, সবে অধিকরণ। বাট কখনো তুমি ঐকদেশিক কথা উল্লেখ করো যদি ওটা আসে বেটা কিরকম বড় বা বিশাল, কোন স্থানের নির্দিষ্ট জায়গায় কোন ক্রিয়া সম্পাদন হয় তাকে ঐকদেশিক অধিকরণ বলে। যথা বুঝলাম এই যে এটা একটা পুকুর না, পুকুর কি এটা পুকুর, হ্যাঁ এই পুকুরের মধ্যে কিছু মাছ আছে, কিছু মাছ আছে, হ্যাঁ মাছ আছে, এগুলো সব পানি, উদাহরণ কি? উদাহরণ পুকুরে কি আছে? মাছ আছে এগুলো পুকুরে। আর আকাশে চাঁদ কি উঠেছে এখানে আকাশে। আচ্ছা লেখো তুমি খেলো, আমি একটু বলি তারপরে কথা শুনে লেখো। আমরা লিখছি যে বড় বা বিশাল কোন স্থানের নির্দিষ্ট জায়গায় কোন ক্রিয়া সম্পাদন হলে তাকে কি বলা হয়? ঐকদেশিক অধিকরণ বলে। মানে জায়গাটা অনেক বিশাল হবে বাট কাজ হবে কোথায়? নির্দিষ্ট একটা জায়গায়। আচ্ছা যেমন এটা পুকুর না, এটা পুকুর, এই পুকুরের মধ্যে
এই যে মাছ দেখলাম মাছ, আচ্ছা এই যে পুকুর, এই মাছ কি সব জায়গায় আছে? না, ফাঁকা আছে না? তাহলে এখন বলো যে পুকুরে মাছ আছে, এই পুকুরে কি পুকুরে মাছ আছে, আচ্ছা এই বাক্যের মধ্যে ক্রিয়াপদটা আছে, আই হ্যাভ এ পেন, আমার কলম আছে, এখানে আছে হলো কি? আছে হলো ক্রিয়া। আচ্ছা মাছ কোথায় আছে? কোথায় আছে? অধিকরণ কারক। বলো এটা যদি কখনো বলে কোন অধিকরণ কারক, তাহলে তুমি এটা ঐকদেশী, কারণ মাছ আছে ঠিক আছে, আর সমস্ত জায়গা ধরে কি কাজ হয় নাই। আমি বললাম আকাশে চাঁদ উঠেছে, আকাশটা বিষয় করো, চাঁদ কি সমস্ত আকাশ ধরে উঠছে? না। আমি বললাম রুমের ছাত্র আছে, রুমে কি আছে? শিক্ষার্থী বসে আছে, রুম তো অনেক বড়, আমি কি সব জায়গা ধরে এগুলো আসছি? দেখা মেরে আসছি? ফাঁকা আছে না? কথা বসে ফাঁকা আছে না? ফাঁকা আছে। তাহলে সুতরাং এটা হচ্ছে অধিকরণ কারক, বা এটা ঐকদেশী। আর যদি সমস্ত জায়গায় জুড়ে যদি হয় তাহলে অভিব্যাপক। যেমন পুকুরে পানি আছে, পানি কি এই জায়গা আছে, ওইখানে নাই, এখানে আছে, এরকম পানি কি আছে? সমস্ত জায়গায় জুড়ে আছে, এক প্রচুর পরিমাণ থাকাও নাই। কথা বলছিস? এখন দেখ আমি একদম বিষয় ক্লিয়ার দিতে চাইবো। যদি কখনো ভাইবার হতে গেলি, ভাইবার যা বললো তুমি তো কারো ভালো করছো, আর তুমি বলো যে কি স্যার বিশাল বড় একটা জায়গা মনে করেন, সেই জায়গা একটা নির্দিষ্ট জায়গায় কাজ করবো, আর অনেক জায়গায় ফাঁকা থাকবে, এটা হলো উদ্দেশ্য। কিরকম কোনো স্যার মনে বাঘ আছে, বাঘ তো স্যার মনের মধ্যে আছে, বাঘ কি সব বন জুড়ে আছে? নাই, শুধু এটা ওই উদ্দেশ্যই। কেমন? তুমি উল্টা বসো, স্যার আপনি এটা করেন কখনো, আমাদের শিখলেন উল্টা বসে দেবেন, তারপরে ঘুরাই দেবো, উল্টায় ঘুরাই দেবো। মানে এটা ধর্ম ধর্ম করে পারবো না, এটা বলে কিছু প্রশ্ন ধর্ম সবাই বুঝবে না? দিল? ওকে, এখন দেখো অভিব্যাপক 2 নম্বর। ধরো কি অভিব্যাপক, দেখবা যে সমস্ত জায়গা জুড়ে ক্রিয়া সংঘটিত হলে তাকে অভিব্যাপক প্রতিকরণ কি বলে। যথা তিলে তেল কি আছে, তিলে পুকুরে পানি কি পানি আছে পুকুরে। রুমে বাতাস কি আছে, রুমে কি বাতাস আছে রুমে। রুমে তো বাতাস সব জায়গায় আছে, এমন নাই সব আছে। তিলে তেল আছে, তিল কি আছে? তেল সব জায়গায় আছে। তারপর হলো পুকুরে পানি আছে, মানে কি সব জায়গায় আছে, কোনো ফাঁকা থাকবে না। তাহলে এটা কি কথা পরীক্ষা আসলো যে তিলে তেল আছে কারক নির্ণয় করো, তাহলে কি অধিকরণ কারকের শব্দ বিভক্তি। তুমি যখন অভিভাবক না লেখো তার সমস্যা নাই, কিন্তু তুমি যদি লেখো যে অভিভাবক অধিকরণ কারক, তাহলে ওরা খুব খুশি হবে, দেখে ছেলেটা একদম মান সমাজ করে দেবে। মানুষ আছে না যে সমাস নির্ণয় করতে যায়, সমাজ পড়াইছি যে সমাজের তৎপুরুষ, কোন তৎপুরুষ তারা নাই, ভুল হইব ষষ্ঠীর সপ্তমী, তার মানে কি যে ব্যাপক লেখা এটা কি তৎপুরুষ সমাজ, ভুল লেখা যাবে না, পুরো তৎপুরুষ লেখো। আর তুমি বুঝো যে চতুর্থী কি পঞ্চমী উল্লেখ করে দাও, তাহলে আরো কথা বুঝলে? এই তো লসিস ক্লাস খারাপ করায় খারাপ ক্লাস কর বুঝে দেবো, এটা বলছো কি? আচ্ছা এখন দেখো আমাদের 3 নাম্বার, সেটা হচ্ছে বৈশ্বিক অধিকরণ। 3 নাম্বার বৈশ্বিক অধিকরণ।
বলে কি গরম। কোনো বিষয়ে কাঁচা বলে কি পাকা বলে কি দক্ষতা অদক্ষতা অভিজ্ঞতা ইত্যাদি বুঝালে তাকে বৈশ্বিক অধিকরণ কি বলে। যথা মেয়েটি অঙ্কে দুর্বল অঙ্কে যে আমি ইংরেজিতে কি ইংরেজিতে ভালো বললাম যে আমাদের সৈনিকরা যুদ্ধে কি অপরাজিত গেল যুদ্ধে। তার মানে কোনো বিষয়ে বুঝছো বিষয় স্যার না, আমি বললাম এই বাবা তুই কোথায় দুর্বল? বলো স্যার আমি গণিতে দুর্বল। এই তুই কোথায় দুর্বল? স্যার আমি সাধারণ জ্ঞানে দুর্বল। তাহলে কোথায় সাধারণ জ্ঞানে? সাধারণ একটা বিষয় না, একটা বিষয়। সুতরাং বিষয় দিতে হয় তাহলে বৈশ্বিক দিতে পারবে। বাট জিনিসটা কি স্থান, এক নিয়ে বললো যে স্যার আমি গানে ভালো। কোথায় ভালো? গানে ভালো, মানে গানের বিষয়। বলো স্যার আমি ইতিহাসে অভিজ্ঞ। কিসব অভিজ্ঞ? ইতিহাসে। ইতিহাসে একটা বিষয় না, শেষ হয়ে গেল, আর কিছু নাই। আমরা বই দেখে আসতে ধরুন বলেন কোনটা বললাম। হ্যাঁ আর 10 মিনিট আছে সর্বোচ্চ। কাজ করবে সেলরা না, ওই সাইড বইটা বাতাস যেখানে এক সাইড করবে না, তো ওই সাইড বসলে বাতাস সবাই যায় গায়ে। আর তুমি ওই সাইড বসো, তার না থেকে তোমার মনে বাতাস লাগবে না গায়ে। সবার ভালো চাই, তোমার বাতাস লাগবে না, তোমাদের এমনিতেই অভ্যাস না। সেটা বলো তোমরা মুখ আটকে আসতো, তারপর ভালো লাগতো না। আর ওর অবস্থা এটা গেন্দি গাইতে সবার অবস্থা এরকম। ওরা যদি বলতো ওরা কি বাঁচবো মরে যাবো, মানে যে যেমন অভ্যাস আর কি। আফ্রিকা মহাদেশের মধ্যে আমরা শীতের সময় অনেক সময় এরকম না তোকে একটা ধর্মের পর থেকে যদি তোমার এই যে রাশিয়ার কোনো আফ্রিকার কি অ্যামাজন বনে তো ফিরে আসতাম, তুমি সারা দিন খালি গায়ে থাকতা, শীত আর কোনো কিছু বুঝতে না, ওটাই তোমার কাজ হইতো, মানে অভ্যাস হয়ে যেত, মাংস অভ্যাসের দাস, বুঝতে নাই? বুঝতে দেবো? আমাদের স্যার ছিল বুঝছো, এই স্যার মাঝে মাঝে ফ্যান অফ করে দিত। হ্যাঁ ফ্যান অফ করে দিত, স্যার কারণ ফ্যান অফ করেনি, সব জানিয়ে যাচ্ছি, প্র্যাকটিস দিতে ট্রেনিং যাচ্ছি, অভ্যাস করেনি। বাই চান্স কোনোদিন যদি পরীক্ষা ভালো যায় কারেন্ট নাই, এখন মনে করতে পরীক্ষা দেওয়া লাগবো, আমি তো আগে প্র্যাকটিস না দিতে মরে লাগিত। সত্যি কি কাম, জীবনের প্রথম পরীক্ষা দেখেছি ইংরেজি, এমনিতে ইংরেজি দুর্বল ছিলাম, ওই দিন যাওয়ার পরে কারেন্ট নেই। কারেন্ট নাই বলতে কি যে ইয়া পুড়ে গেছে, মানে তোমার খাম্বাই পুড়ে গেছে, ইচ্ছা করে কারেন্ট দেওয়া সম্ভব না। তো এখানে কিছু মানুষ ছিল শুরু করতে, মানে বড় লোকের মানে এসি রুমে থাকা বিয়ে সব ভিআইপি, মানে বিয়ে আমার বিরতি বার হয়ে গেছে। আর আমি ধুমসে পরীক্ষা দিই, ঘাইমেটা ধুমসে পরীক্ষা দিই, সাত পেপারে তো স্যারের ট্রেনিং দেয় হয়। পরে মনে করলাম যে দোয়া করলাম, আল্লাহ রাত ডাক্তারে তুমি দীর্ঘদিন বাঁচা রেখো, প্রতিদিন আমার কাছ থেকে 5 দিন যদি লাগে বেশি লিখ দিয়া শেয়ার করে দিও। ওই দিন ট্রেনিং না দিলে ক্লাস দিয়ে দাও, পরীক্ষা দিতে পারবে না। এখন কথা যে কর্ম ট্রেনিং দিলে ভালো হবে, অর্থাৎ তুমি একটা পরীক্ষা জীবনে শেষ পরীক্ষা, এরপর একটু পরীক্ষা নেই, এখন গরম লাগছে, সবাই বলে হাফ শুরু করে দেয়, তুমি অনুরোধ করো টেস্ট তাদের পরীক্ষা না, তারা সায়েন্সের ট্রেনিং দিচ্ছে, কিসের গরম লাখ খালি দুমছে বসা নাই, এই জন্য ট্রেনিং দিচ্ছি, মনে করে ট্রেনিং দিই। সেনাবাহিনীর বিভিন্ন সময় আগুনে পানি দিই, সেই সব জায়গায় ট্রেনিং দেওয়া যায় না, কোথায় কোন পরিবেশ থাকে বলা যায় না, সব কিছু খাপ খাইতে হবে, কথা কম কাজ বেশি চলে আসে। রহিম সাহেব হ্যাঁ নিজ হাতে ভান্ডার হতে প্রতিদিন
প্রতিদিন সকালে সকালে কি প্রতিদিন সকালে হচ্ছে অসহায়কে অসহায়কে কি করে অসহায়কে আচ্ছা রহিম সাহেব নিজ হাতে ভান্ডাতে প্রতিদিন সকালে যে অন্নহীনকে অন্ন কি দিতেন দিতেন হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এই বাক্যে এই রহিম সাহেব কোন কারক কর্তৃকারক কর্তৃকারক কি কারক কর্তৃকারক তাহলে রহিম সাহেব হচ্ছে কর্তৃকারক কেন কারণ এখানে কে দিতেন রহিম সাহেব আচ্ছা বলো এই বাক্যের মধ্যে তুলে গেল এই বাক্যের মধ্যে কর্তৃকারক মানে কর্মকারক নাকি কর্মকারক কর্মকারক কোনটা বলো এই বাক্য কর্মকারক কোনটা তুলে গেল কর্মকারক কোনটা হ্যাঁ আরে কর্ম 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 না কর্ম 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 এই যে অন্ন কি দিতে অন্ন দেওয়ার মাধ্যমে কাজ করতেছে তাহলে এটা হচ্ছে কর্ম এটা কি কর্ম এখন কর্ম কোনটা নিজ হাতে এটা নিজ হাতে এটা কি এটা কর্ম কারণ এই হাতের সাহায্যে কি করছে দিচ্ছে এই হাত দিয়া সে দিচ্ছে হাতটা দমে কাজ করছে আচ্ছা এই বাক্যের মধ্যে সম্প্রদান কার কোনটা অন্নহীন এই যে অন্নহীনকে মানে এই যে একে নিঃস্বার্থভাবে দান করতেছি এটা কি এটা হলো সম্প্রদান কি কারণ আচ্ছা এবারে অপাদান কার কোনটা অপাদান অপাদান মানে যে বিচ্যুতি বোঝায় এই যে ভান্ডার ছিল এই ভান্ডার বলতে দিচ্ছে মানে কি ভান্ডার থেকে নিয়ে সে মধ্যে দেখো অন্নহীনকে কি অন্ন দিচ্ছে এই জায়গাটা কিন্তু বিচ্যুতি হচ্ছে এটা কি অপাদান নাকি অপাদান এখন অধিকরণ কার কোন বলো সময় সকাল দুইটাই অধিকরণ করো প্রতিদিন অধিকরণ করো মানে এটা অধিকরণ করো আবার এটা কি কখন দিতেন সকালে কবে দিতেন প্রতিদিন তাহলে এটা অধিকরণ হ্যাঁ অধিকরণ এটা কি অধিকরণ মানে আমি বানাইছি ওদের কাছে বই বুঝে বেগম সাহেব রহিম সাহেব বানাইছি বানাই বলে দিলাম শেষ এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে আমি কিছু প্রশ্ন করে দাও এগোলে দাও আচ্ছা বল আচ্ছা বলো হলো জিজ্ঞাসিব জনে জনে গুরুত্বপূর্ণ এক বাক্য জিজ্ঞা জিজ্ঞা শিব জনে জনে বলো এই জনের কোন কারণ কর্মকারক স্যার কর্মকারক ভেরি গুড কাকে জিজ্ঞাবো জনে জনে জিজ্ঞাবো কাকে জিজ্ঞাবো জনে জনে আচ্ছা এবার বলো নাঙ্গল দ্বারা জমি চাষ করি করণ দ্বারা নাঙ্গল দ্বারা কি বল নাকি আচ্ছা বল যে আমাকে যেতে হবে আমাকে কোন কারণ হ্যাঁ কর্তৃকারক স্যার কাকে যেতে হবে আমাকে যেতে হবে নাকি না এখানে ভালো বোঝে আমাকে যেতে হবে আমাকে যেতে হবে কাকে না আমাকে যেতে হবে আমি তো নিজে যাবো কাজটা নিজেই করবো মানে কথা বলো তাকে যেতে হবে সেটা একটা বিষয় আচ্ছা আমাকে যেতে হবে তাহলে কাজটা আমি তো নিজেই করবো ওখানে কি আচ্ছা বল বল হচ্ছে ইট পাথরের বাড়ি বড় শক্ত ইট পাথরের বাড়ি বড় শক্ত ইট পাথর কোন কারণ ইট পাথরের বাড়ি বড় কি শক্ত করণ কারণ হ্যাঁ মানে ইট পাথরের বাড়ি মানে ইট পাথরে কি করে আমরা বাড়ি দেবে না বা এর সুতায় কাপড় হবে না কি বল এর সুতায় কাপড় হবে না এর সুতায় করণ হ্যাঁ তার সুতা হলো কি একটা উপকরণ কাপড় তৈরির উপকরণ আচ্ছা বল বল হচ্ছে জলে কুমির থাকে জলে কোন কারণ অধিকরণ জলে কুমির থাকে অধিকরণ জলে কুমির কুমির কি কুমির থাকে জলে কোন কারণ
অধিকরণ স্যার। অধিকরণ কারক সহজের বিষয় বেটা। কোথায় কুমির থাকে? জলে কুমির থাকে। আচ্ছা বলো, পাপ থেকে পৃথক থাকো। থাকবে হবে? অপাদান। পাপ থেকে কি? আচ্ছা সবচেয়ে সহজ বিভিন্ন পরীক্ষায় দেখি বল। থোপায় কাপড় কাছে, থোপায় কোন বল? থোপায় কাপড় কাছে করতি। করতে কাছে কে কাছে? কাছে বল। শিশুগণ মন দেয় নিজ নিজ পাঠে। শিশু কোন কারণ? শিশু কোন কারণ? শিশুগণ মন দেয় নিজ নিজ পাঠে। শিশু কোন কারণ? করতে কারণ। শিশু নিজেই জানে। আর ভাই শিশুদের মন দিচ্ছে, তোমার কি যে কোমরে ভাই আমার লাভ লাগে না। এই বল, পুলিশে খবর দাও। পুলিশে খবর দাও। কাকে কোন বিষয়ে খবর দাও? কোন কারণ? কর্ম।